Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের ডব্লিউবিপি এসআই, কেপিএসআই, ক্লার্কশিপ, মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই সমস্ত পরীক্ষার জন্য প্রেসি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে পিকে দে সরকারের বই থেকে প্রেসি রাইটিং এর যে এক্সারসাইজ রয়েছে সেখান থেকে বেশ কিছু প্রেসি আমরা সলভ করেছি। এছাড়া বিভিন্ন সরকারি চাকরি প্রিভিয়াস ইয়ার্সে যে প্রেসি রাইটিং এর প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি সেই ক্লাসেসগুলো তোমরা দেখছো, বাড়িতে প্র্যাকটিস করছো। আজকের ক্লাসেও আমরা ডব্লিউবিপিএসআই মেন্স পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যতগুলো প্রেসি রাইটিং এর প্রশ্ন এসেছিল সেগুলো সমস্ত একসাথে সলভ করে একটি ক্লাসে নিয়ে আসা হচ্ছে, ম্যারাথন ক্লাসে। তাহলে তোমাদের একটা ক্লাস দেখলেই সবকটা প্রেসি রাইটিং তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তোমাদের কাছে কিন্তু কম্পাইল করা থাকছে যে 2013, 2019, 2020, 2022 এই 4টে বছরে ডব্লিউবিপিএসআই এর যে প্রেসি প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমরা একটা ভিডিওতে একটা ক্লাসেই পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে তোমাদের পরীক্ষার রিভিশনের জন্য। আজকে ক্লাসে আমরা তাই জন্য প্রেসি রাইটিং এর যে প্রশ্নগুলো এসেছিল ডব্লিউবিপিএসআই মেন্স পরীক্ষাতে 2013, 2019, 2020, 2022 এই বছরগুলোর সমস্ত প্রেসি রাইটিং এর আনসার আমরা আজকের ভিডিওতে কম্পাইল করে তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি অবশ্যই ক্লাসটি তোমাদের কাছে হেল্পফুল হবে এবং তোমরা পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে পারবে এরকম ভাবে প্র্যাকটিস করলে। তাহলে শুরু করি আজকের লেসন। ফার্স্টে আমরা ডব্লিউবিপিএসআই মেন্স পরীক্ষাতে 2013 যে প্রেসি রাইটিংটি এসেছিল সেটি সলভ করব। তারপরে আমরা পরবর্তী ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করব। Make a précis of the following passage in your own words and add a suitable title. ফলোইং প্যাসেজটা ভালো করে পড়ে নিজের ভাষায় লিখতে হবে প্রেসি এবং অ্যাড এ সুটেবল টাইটেল, একটা উপযুক্ত টাইটেল বা নামকরণ করতে হবে। 10 মার্কস ছিল প্রশ্নে। যে প্রেসি প্যাসেজটি দেওয়া ছিল সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। প্রথম পার্টটুকু আমরা পড়ব, তার বাংলা মানে বোঝার চেষ্টা করব, সেখান থেকে কিভাবে প্রেসি রাইটিং করা যায় সেটা দেখব। তারপরে পরবর্তী অংশটা পড়ব এবং একই রকমভাবে সেখান থেকে প্রেসি রাইটিং কি করে করা যায় সেটাও আমরা দেখব। এখানে প্রথমে প্যাসেজটি আমরা পড়ি এবং তার বাংলা মানে বোঝার চেষ্টা করি। বলছে অ্যাজ নেশনস আন্ডারস্ট্যান্ড ওয়ান অ্যানাদার বেটার। বলছে এই জাতিগুলো, প্রত্যেকটা নেশন যখন একে অপরকে খুব ভালো করে বুঝতে পারে, দে কাম টু লাইক ওয়ান অ্যানাদার মোর, তখন তারা একে অপরকে আরো বেশি করে জানতে পারে, একে অপরকে বেশি করে লাইক করে, ভালো মানে পছন্দ করতে শুরু করে। টু ট্রিট অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার মোর, তখন তারা একে অপরকে ভালো, একে অপরের সাথে ভালো ব্যবহার করতে থাকে এবং একে অপরকে হেল্প করে। তাহলে প্রত্যেকটা জাতি যখন অন্যদেরকে ভালো করে বুঝতে পারে, প্রত্যেকটা জাতি নিজেদেরকে ভালো করে বুঝতে পারে, তখন তারা সবাই সবাইকে পছন্দ বেশি করে করতে শুরু করে, সবাইকে হেল্প করতে শুরু করে, সবার সাথে ভালো করে ব্যবহার করতে শুরু করে। Thus, wars become less and less frequent, এবং সেই জন্য যুদ্ধের সংখ্যা অনেক বেশি কমে যায়, লেস ফ্রিকুয়েন্ট হয়ে যায় মানে কম সংখ্যায় হয়। And each country enjoys peace and is able to develop in the way that is best suited to its own characteristics. এবং প্রত্যেকটা কান্ট্রি কি করে, এনজয়স পিস, সবাই নিজেদের শান্তিটা ভালো করে এনজয় করতে পারে, শান্তিপূর্ণ সহাবস্থান এনজয় করতে পারে এবং ইজ এবল টু ডেভেলপ, এবং তারা তৈরি করতে সমর্থ হয়, ডেভেলপ করতে সমর্থ হয় ইন দ্য ওয়ে দ্যাট ইজ বেস্ট সুটেড, এমন একটা ভাবে নিজেদেরকে তারা তৈরি করে যেটা সব থেকে ভালো, সুটেড টু ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স। প্রত্যেকটা কান্ট্রির যে নিজস্ব একটা চরিত্র আছে, প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকটা জাতির নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। তো কি হয়, সেই বৈশিষ্ট্যগুলোকে তারা আরো বেশি করে ডেভেলপ করতে শুরু করে, যেটা সব থেকে ভালো হবে। যখন প্রত্যেকটা কান্ট্রি শান্তিপূর্ণভাবে বসবাস করে, কেউ কারোর সাথে যুদ্ধ করছে না, হিংসা নেই, একে অপরের সাথে খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে, তখন প্রত্যেকটা কান্ট্রি নিজেদের সব থেকে ভালোভাবে তৈরি করতে পারে। দি আর্টস অ্যান্ড লিটারেচার অফ ওয়ান, কোনো একটা কান্ট্রি বা নেশনের যে আর্টস এবং লিটারেচার, শিল্প এবং সাহিত্য, দি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ অ্যানাদার, অন্য একটি জাতির যে ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানা রয়েছে,
দি সায়েন্স অ্যান্ড ফিলোসফি অফ এ থার্ড, এবং অন্য আরেকটি কান্ট্রি যে বিজ্ঞান এবং ফিলোসফি রয়েছে, দর্শন রয়েছে। তো এই সমস্ত যে জিনিসগুলো, সমস্ত যে উপাদানগুলো, অল কম্বাইন, সমস্ত উপাদানগুলো একসাথে করলে ইন দি সার্ভিস অফ হিউম্যানিটি, তাহলে কি হবে, হিউম্যানিটি অর্থাৎ মানবতাকে তুমি এখানে সার্ভ করতে পারবে, এখানে মানব জাতিকে তুমি সার্ভ করতে পারবে। অ্যান্ড দি হোল ওয়ার্ল্ড ইজ মেড বেটার অ্যান্ড হ্যাপিয়ার, আর সারা পৃথিবীটা তাহলে কি হবে, অনেক বেশি ভালো হবে এবং হ্যাপিয়ার হবে, আগের থেকে অনেক বেশি সুখের জায়গা হবে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা নেশন যদি তাদের যে ইম্পর্টেন্ট এবং বৈশিষ্ট্য রয়েছে সেইগুলোকে যদি ভালো করে ডেভেলপ করে, তাদের যে আর্টস রয়েছে, লিটারেচার রয়েছে, বা অন্য একটা কান্ট্রির কমার্স রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, এবং অন্য একটি কান্ট্রির সায়েন্স এবং ফিলোসফি রয়েছে, এই সমস্ত কিছু যখন একে অপরের সাথে এক্সচেঞ্জ করছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, সমস্ত কান্ট্রিগুলো একসাথে হয়ে গিয়ে তারা হিউম্যানিটিকে সার্ভ করছে, পুরো সমগ্র মানব জাতিকে সার্ভ করছে, এবং এর ফলে পুরো পৃথিবীটা খুব একটা হ্যাপিয়ার প্লেস হবে এবং বেটার প্লেস হবে। তো এখানে যে কথাগুলো বলা হলো সেখান থেকে একটাই জিনিস তোমরা যেটা বলতে পারবে, যে যখন একে অপরের সাথে সবাই একসাথে বসবাস করছে শান্তিতে এবং হিউম্যানিটিকে সার্ভ করছে, এবং হিউম্যানিটিকে কিভাবে সার্ভ করছে, একে অপরের প্রতি যে একটা সম্মান দেখাচ্ছে, কোঅপারেশন দেখাচ্ছে, ঠিক আছে, একটা এক্সচেঞ্জ চলছে, একটা লেনদেন চলছে, এর মাধ্যমে একে অপরের সাথে শান্তিতে বসবাস করছে। তো সেই কথাগুলি এখানে লেখা হচ্ছে। তোমরা এভাবে লিখতে পারো, অল দি নেশনস ক্যান স্টে টুগেদার, সমস্ত জাতিগুলো, অল দি নেশনস ক্যান স্টে টুগেদার, একসাথে থাকতে পারে, ইন পিস, শান্তিতে, অ্যান্ড সার্ভ দি হিউম্যানিটি, এবং হিউম্যানিটিকে সার্ভ করতে পারে থ্রু, কিসের মাধ্যমে, মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক যে সম্মান, কোঅপারেশন, সহযোগিতা, অ্যান্ড এক্সচেঞ্জ, এবং লেনদেন। তাহলে প্রত্যেকটা জাতি বা সমগ্র জাতি একসাথে থাকতে পারে শান্তিতে, এবং সমগ্র মানব জাতিকে তারা সার্ভ করতে পারে কিসের মাধ্যমে, মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে, কোঅপারেশনের মাধ্যমে, অ্যান্ড এক্সচেঞ্জের মাধ্যমে। তাহলে প্রথম প্যারাগ্রাফ যেটুকু আমরা পড়লাম, প্রথম পার্ট, সেখান থেকে তোমরা এই লাইনটা লিখতে পারবে, এবং আমার মনে হয় এটা পুরো যে থিমটা সেটাকে এটা রিপ্রেজেন্ট করতে পারছে। এরপর প্যারাগ্রাফের বাদ বাকি পার্টটুকু আমরা পড়বো, বাংলা মানে বোঝার চেষ্টা করব, তারপর সেখান থেকে প্রেসি রাইটিংটা করব। ফর জাস্ট অ্যাজ উই আর টট টু এইম, আমাদেরকে যেরকম শেখানো হয়েছে এইম করতে, অর্থাৎ জীবনে অ্যাচিভ করতে, নট অ্যাট আওয়ার ওন ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার, শুধুমাত্র যে আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার, নিজেদের ভালো, বা বলতে পারো যে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ভালো থাকা, সেটা নয়, বাট অ্যাট দি ওয়েলফেয়ার অফ দি হোল বডি অফ আওয়ার কান্ট্রিমেন, আমাদের দেশের সমস্ত মানুষদের যে একটা ভালো থাকা, ঠিক আছে, হোল বডি অফ আওয়ার কান্ট্রিমেন, সমগ্র দেশবাসীকে যে ভালো রাখা, ভালো করা, তার যে একটা এইম, ঠিক আছে, এটা আমাদের শেখানো হয়। সো উই শুড রিমেম্বার, তাই আমাদের মনে রাখা উচিত, দ্যাট ইচ কান্ট্রি হ্যাজ এ ডিউটি, প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা দেশের একটা কর্তব্য রয়েছে, হ্যাজ এ ডিউটি, কর্তব্য রয়েছে, টু পারফর্ম, সেইভাবে পারফর্ম করতে, কিসের জন্য, ইন দি গ্রেট ওয়ার্ক অফ দি ওয়ার্ল্ড, এবং ডিউটিটা কিসের, ডিউটিটা হচ্ছে সারা পৃথিবীর যে ভালো করবে, সারা পৃথিবীর জন্য গ্রেট ওয়ার্ক করবে। অর্থাৎ বলতে পারো প্রত্যেকটা দেশ যেমন নিজেদের কান্ট্রি বে, নিজেদের দেশবাসীর উন্নতির জন্য কাজ করবে, অ্যাট দ্য সেম টাইম তারা সমগ্র পৃথিবীর ভালোর জন্য কাজ করবে। লেট ইচ অফ আস ট্রাই দেন টু লাভ হিজ ফেলো ম্যান অফ হোয়াট এভার রেস হি মে বি। তাই বলা হচ্ছে যে আমরা সবাই এখন চেষ্টা করি টু লাভ হিজ ফেলো ম্যান, আমাদের যে দেশবাসী রয়েছে তাদেরকে ভালোবাসতে, অফ হোয়াট এভার রেস হি মে বি, সে কোন দেশের কোন জাতি সেটা ভুলে গিয়ে আমরা মানুষকে ভালোবাসি, অ্যান্ড এন্ডেভার টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল অফ দি গ্রেট ওয়ার্ল্ড দ্যাট লাইজ বিয়ন্ড আওয়ার ওন ল্যান্ড, এবং আমরা এটা দৃঢ় সংকল্প হই, আমরা এটা এন্ডেভার করি, আমরা এটা করার চেষ্টা করি যে টু লার্ন, আমরা শিখব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব শেখা, অফ দি গ্রেট ওয়ার্ল্ড, সেই পৃথিবীর সম্পর্কে, দ্যাট লাইজ বিয়ন্ড আওয়ার ওন ল্যান্ড, এবং যে পৃথিবীটা আমাদের সংকীর্ণ দেশের গণ্ডির বাইরে রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট দেশের তো একটা বাউন্ডারি থাকে, প্রত্যেকটা কান্ট্রির একটা বাউন্ডারি আছে, কিন্তু পৃথিবীতে তো সেই বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নয়,
প্রত্যেকটা দেশের বাউন্ডারি ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে একটা গ্রেট ওয়ার্ল্ড রয়েছে, আরও বৃহত্তর পৃথিবী রয়েছে। সেই বৃহত্তর পৃথিবীর সবাইকে আমাদের ভালোবাসতে হবে, সবাইকে একসাথে নিয়ে চলতে হবে। সে কোন দেশের কোন জাতির মানুষ সেটা ভুলে গিয়ে প্রত্যেকটা মানুষকে আমাদের ভালোবাসতে হবে। তাহলেই কিন্তু নিজের দেশের উন্নতির সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর উন্নতি করা যাবে। এই যে পাঠটা পড়া হলো, সেখান থেকে তুমি প্রেসি রাইটিং করবে। কিভাবে লিখবে? এভরি কান্ট্রি শুড ওয়ার্ক ফর দি ওয়েলফেয়ার অফ দেয়ার ফেলো মেন। বলছে এভরি কান্ট্রি, প্রত্যেকটা দেশ, শুড ওয়ার্ক, কাজ করা উচিত, ফর দি ওয়েলফেয়ার অফ দেয়ার ফেলো মেন, তাদের যে দেশবাসী তাদের জন্য, তাদের উন্নতির জন্য, ওয়েলফেয়ার, তাদের উন্নতির জন্য কাজ করা উচিত, ইরেসপেক্টিভ অফ দ্য রেস, তারা কোন জাতির মানুষ সেটা ভুলে গিয়ে, ইরেসপেক্টিভ অফ দ্য রেস। দে মাস্ট এক্সটেন্ড দ্যার নলেজ, তাদের উচিত তাদের যে জ্ঞান সেই জ্ঞানটা আরও বর্ধিত করা, অফ দি ওয়ার্ল্ড, এই পৃথিবী সম্পর্কে যে জ্ঞান সেটা আরও বর্ধিত করা, বিয়ন্ড দ্যার বাউন্ডারিজ, তাদের যে দেশ কালের যে সীমারেখা, বাউন্ডারি, সেটা পেরিয়ে গিয়ে তার বাইরে যে বৃহত্তর ওয়ার্ল্ড রয়েছে সেই ওয়ার্ল্ড সম্পর্কে তাদের আরও বেশি আহরণ করা উচিত। এবং তাহলেই কিন্তু এই পৃথিবীটা একটা শান্তিপূর্ণ জায়গাতে পরিণত হবে। তো এই যে প্রেসি রাইটিংটা লেখা হলো দুটো পার্টে, এবার পুরো পার্টটাকে একসাথে করে দিয়ে তুমি মেন প্রেসিটা লিখবে। এবং প্রেসি রাইটিং এখানে নাম দেওয়া হয়েছে ইম্পর্টেন্স অফ গ্লোবাল ফিলান্থ্রপি। ইম্পর্টেন্স অফ গ্লোবাল ফিলান্থ্রপি। দেখো, ফিলান্থ্রপি মানে হচ্ছে লাভ ফর হিউম্যানিটি, মানুষকে ভালোবাসা, মানব জাতিকে ভালোবাসা, এবং সেটা কিন্তু এখানে গ্লোবালি বলা হচ্ছে, সারা পৃথিবী জুড়ে কথাটা বলা হচ্ছে, তাই জন্য ইম্পর্টেন্স অফ গ্লোবাল ফিলান্থ্রপি বলা হলো। ঠিক আছে, বিশ্ব ফিলান্থ্রপির কথা বলা হচ্ছে। All the nations can stay together in peace and serve the humanity through mutual respect, cooperation and exchange. At the same time, every country should work for the welfare of their fellow men, irrespective of their race. They must extend their knowledge of the world beyond their boundaries. এবং টোটাল প্রেসিটা আমি 52 ওয়ার্ডসের মধ্যে লিখেছি। এখানে টোটাল শব্দ ছিল 162 ওয়ার্ডসের প্যাসেজটি দেওয়া ছিল। এটাকে যখন তুমি 1/3 করবে, সেটা করলে হবে 54 ওয়ার্ডস। তো সেখানে আমি 52 ওয়ার্ডসের মধ্যে প্রেসিটা কমপ্লিট করতে পেরেছি। তোমাদের যদি মনে হয় এখানে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বাদ দিয়েছি বা কোনো আইডিয়াস বাদ চলে গেছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। এটার কোনো অল্টারনেটিভ টাইটেল যদি তোমাদের মনে হয় সুটেবল বলে, তোমরা সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবে। এরপরে আমরা WBPSI মেন্স পরীক্ষাতে 2019-এ যে প্রেসি রাইটিং এর প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সলভ করব, তার সলিউশন দেখব এবং কত সহজে প্রেসি যে প্যাসেজ সেটাকে পড়ে তার মানে বুঝে আমরা একটা প্রেসি আনসার লিখতে পারি। আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তোমরা চাইলে তোমাদের আনসার আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারো, আমি অবশ্যই আমার সময় মতো সেগুলো কারেকশন করে দেবো। প্রথমে আমরা প্যাসেজটা পড়ব। প্যাসেজটা 170 ওয়ার্ডসে, 170 ওয়ার্ডসে প্যাসেজটা পড়ব এবং তারপর দেখব যে প্যাসেজে কোন জায়গাগুলো, কোন সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট, এবং সেগুলোর ওপর বেস করে কিন্তু আমরা প্রেসিটা লিখব। As daylight can be seen through very small holes, so little things will illustrate a person's character. বলছে অ্যাজ ডেলাইট ক্যান বি সিন, দিনের আলো ক্যান বি সিন, দিনের আলো দেখা যেতে পারে, থ্রু দি ভেরি স্মল হোলস, খুব ছোট ছোট যে ফুটোগুলো থাকে, গর্তগুলো থাকে, সেখান দিয়েও যেমন দিনের আলো ঘরের ভেতর প্রবেশ করে, দিনের আলো দেখা যায়। সো লিটল থিংস, তেমনভাবে ছোট ছোট যে জিনিসগুলো আছে, উইল ইলাস্ট্রেট, সেগুলো কি করবে, বর্ণনা করবে, আ পারসনস ক্যারেক্টার, একটা মানুষের চরিত্র কিন্তু বর্ণনা করতে পারে ছোট ছোট বিভিন্ন জিনিসগুলো, ছোট ছোট বিভিন্ন ঘটনাগুলো। ওকে, ইনডিড, সত্যি কথা বলতে, ক্যারেক্টার কনসিস্ট ইন লিটল অ্যাক্টস, চরিত্র কিন্তু তৈরি হয়ে থাকে ছোট ছোট বিভিন্ন যে অ্যাক্টস, বিভিন্ন যে কাজ, বিভিন্ন যে অভ্যেস, তার মাধ্যমে। অনারেবলি পারফর্মড ইন আওয়ার ডেইলি লাইভস, আর যে ঘটনাগুলো, যে কাজগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেগুলো করে থাকি, খুব ভালোবেসে, খুব মন দিয়ে করে থাকি যে ঘটনাগুলো, সেগুলোর মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার তুমি বুঝতে পারো। One of the most marked tests of character is the manner in which we conduct ourselves towards others. এবং one of the most marked test, এবং অনেকগুলো টেস্ট হয় ক্যারেক্টারের,
কিভাবে তার ক্যারেক্টার, কোনো মানুষের ক্যারেক্টার তুমি জাজ করতে পারো, কিভাবে তার ক্যারেক্টারকে তুমি ইভ্যালুয়েট করতে পারো, তেমন অনেকগুলো টেস্টের মধ্যে একটা খুব প্রচলিত একটা টেস্ট, সেটা হচ্ছে দ্য ম্যানার, যেভাবে ইন হুইচ উই কন্ডাক্ট আওয়ারসেলস, আমরা নিজেদেরকে নিজেদের ব্যবহারগুলো করি টুয়ার্ডস আদার্স, অন্যদের প্রতি আমরা যে আমাদের ব্যবহারগুলো করি, আমরা অন্যদের সাথে কিভাবে মেলামেশা করছি, কিভাবে আমরা নিজেদেরকে ক্যারি করছি অন্যদের সামনে, এই বিষয়টার উপরও কিন্তু প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার তুমি বুঝতে পারবে সেই বিষয়গুলোকে স্টাডি করলে। Graceful behavior towards superiors, inferiors, and equal is a constant source of pleasure. বলছে গ্রেসফুল বিহেভিয়ার, তুমি খুব সুন্দর ব্যবহার করছো, খুব গ্রেসফুল, তোমার ব্যবহারের মধ্যে একটা সুন্দর মিষ্টতা আছে, তোমার ব্যবহারের মধ্যে, তোমার ব্যবহারের মধ্যে সবার প্রতি একটা তুমি সমান দৃষ্টি দিচ্ছ, সবার প্রতি তুমি সমান বিচার করছো, এই ব্যাপারগুলো আছে গ্রেসফুল বিহেভিয়ার। কাদের প্রতি? সুপিরিয়ার, তোমার থেকে যারা বড়, তোমার থেকে যারা বয়সে বড় বলতে পারো, কিংবা সম্মানে বড় বলতে পারো, পজিশনে বড় বলতে পারো, তেমন লোকজন, কিংবা ইনফেরিয়ার, যা তোমার থেকে ছোট, ছোট বয়সে হতে পারে কিংবা পজিশনে ছোট হতে পারে, অ্যান্ড ইকুয়াল, এবং যারা তোমার সমান সমান, এই প্রত্যেকের সাথে কি করছো তুমি একটা সমানভাবে ব্যবহার করছো, সেটা কিন্তু কনস্ট্যান্ট সোর্স অফ প্লেজার, সেটা কিন্তু সবসময় তোমাকে একটা আনন্দ দেবে। তুমি যে প্রত্যেকের প্রতি তোমার এই গ্রেসফুল বিহেভিয়ার, সবাইকে তুমি সমান নজরে দেখছো, সবার সাথে তুমি ভালো করে হেসে কথা বলছো, সেটা কিন্তু প্রচণ্ডভাবে প্লেজার দেয়। It indicates respect and humility. It indicates respect and humility. এই যে গ্রেসফুল বিহেভিয়ার, এটা কি ইন্ডিকেট করে? যে তুমি সবাইকে রেসপেক্ট দিচ্ছ, সম্মান দিচ্ছ, এবং হিউমিলিটি, তুমি খুব বিনয়ী, তুমি তোমার মধ্যে খুব বিনয় রয়েছে সবার সাথে। ওকে, every man may to a great extent be a self-educator in good behavior. প্রত্যেকটা মানুষ টু সাম এক্সটেন্ট, কিছুটা হলেও নিজেরাই নিজেদের ব্যবহারের সেলফ এডুকেটর হতে পারে, নিজেরাই নিজেদেরকে শেখাতে পারে কি করে তুমি ভালো বিহেভ করতে পারবে, ভালো ব্যবহার করতে পারবে। হি ক্যান বি সিভিল, সে খুব ভদ্র হতে পারে, সিভিল ভদ্র হতে পারে, অ্যান্ড কাইন্ড, এবং দয়ালুও হতে পারে, ইফ হি উইল, যদি সে চাইবে। দো হি মে নট হ্যাভ আ পেনি ইন হিজ পার্স, যদিও তার পকেটে একটাও পয়সা নেই, তবুও কিন্তু সে যদি চায়, সে খুব ভদ্র এবং খুব দয়ালু ব্যবহার করতে পারে। ইভেন এ কাইন্ড লুক ক্যান কনফার হ্যাপিনেস, তুমি হয়তো পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে পারছো না বিপদের সময়, কিন্তু তুমি যদি তার দিকে তুমি দয়ালু দৃষ্টিতে তাকাও, বা তার সাথে তুমি যদি ভালো করে কথা বলো, তার কষ্টটা বোঝার চেষ্টা করো, তাহলেও কিন্তু সেই মানুষটা হ্যাপিনেস পাবে তোমার সাথে কথা বলে, তোমার বিহেভিয়ারের মধ্য দিয়ে। Gentleness in society is like the silent influence of light. জেন্টলনেস, এই যে কমনীয়তা, নমনীয়তা, ভদ্রতা আমাদের সমাজে রয়েছে, সেটা কি বলো? সেটা একটা সাইলেন্ট ইনফ্লুয়েন্স অফ লাইট, বলতে পারো যে আমাদের সমাজে যে আলো নিয়ে আসছে, সেই আলোটা কিন্তু নিঃশব্দে বয়ে নিয়ে আসছে এই জেন্টলনেস। এখনো মানুষের মধ্যে সেই ভদ্রতা আছে, দয়ালু ব্যাপারটা রয়েছে, এবং এই যে নম্রতা, জেন্টলনেস, ভদ্রতা, এইটা কিন্তু বলতে পারো আমাদের সমাজে এখনো আলো দিচ্ছে, সমাজকে আলো দেখাচ্ছে। which gives color to all nature, এবং প্রত্যেকটা মানুষকে, সমস্ত ধরনের মানুষকে কিন্তু এটা কি করছে? সঠিক দিশা দেখাচ্ছে, সঠিক রাস্তা দেখাচ্ছে। It is far more powerful than loudness or force. এই জেন্টলনেসটা, ভদ্রতাটা, সেটা অনেক বেশি পাওয়ারফুল। তুমি যদি চেঁচামেচি করো, লাউডনেস, কিংবা কাউকে জোর করছো, বলপূর্বক কোনো কিছু কাজ আদায় করার চেষ্টা করছো, সে তার থেকে কিন্তু এই ভদ্রতা অনেকটা বেশি পাওয়ারফুল অ্যান্ড ফার মোর ফ্রুটফুল, এবং খুব উপকারী হয় এবং খুব কাজে দেয়। ওকে, ফ্রুটফুল, খুব কাজে দেয় এই জেন্টলনেসটা। As Samuel Smiles said, Samuel Smiles বলেছিলেন, কি বলেছিলেন তিনি? Sow a thought and you reap an act. তুমি যে ভাবনা চিন্তা করছো, সো মানে এখানে বীজ বপন করা, মানে তুমি যে তোমার ভাবনা চিন্তার বীজ বপন করছো, তার ফলে তুমি কি করছো? ইউ রিপ, ফসল ফলাচ্ছ, অ্যান্ড অ্যাক্ট, সেই ভাবনা চিন্তা থেকে তুমি একটা কাজ করছো। সো অ্যান্ড অ্যাক্ট অ্যান্ড ইউ রিপ আ হ্যাবিট, যখন তুমি সেই কাজটা করলে, তখন তুমি কি হলো? তোমার একটা হ্যাবিট তৈরি হলো, অভ্যেস তৈরি হলো। সো আ হ্যাবিট অ্যান্ড ইউ রিপ আ ক্যারেক্টার, যখন তোমার একটা
হ্যাবিট হলো, অভ্যেস হলো, তখন তুমি কি করলে? তখন তুমি একটা চরিত্রের জন্ম দিলে। সো আ ক্যারেক্টার অ্যান্ড ইউ রিপ আ ডেস্টিনি। যখন তুমি একটা ক্যারেক্টারের বীজ বপন করলে, তখন সেখান থেকে কি জন্মালো? একটা ডেস্টিনি, তোমার যে ভাগ্য সেটা জন্মালো। তাহলে এখানে বলার চেষ্টা করা হলো যে তুমি যে চিন্তা ভাবনাগুলো করছো, সেখান থেকে তোমার একটা কাজ করছো, কাজ করার প্রবণতা হচ্ছে। যখন কাজ করছো, টেন্ডেন্সি তৈরি হচ্ছে, সেই টেন্ডেন্সিগুলো কি করছো? তুমি বারবার সেই কাজটা করছো, ভালো কাজটা, তার ফলে তোমার একটা হ্যাবিট তৈরি হলো ভালো কাজ করার। এবার যখন ভালো কাজ করার হ্যাবিট তৈরি হলো, তার মানে তোমার মধ্যে একটা ভালো চরিত্রের সৃষ্টি হলো। যখন ভালো চরিত্রের সৃষ্টি হলো, তখন তোমার ভাগ্যটা ভালো হলো, তুমি একটা ভবিষ্যৎ কিন্তু তোমার খুব ভালো হবে, তুমি একটা ডেস্টিনি খুব ভালো পেলে। এইভাবে যে চক্রটা চলছে, এটা কিন্তু স্যামুয়েল স্মাইল বললেন এখানে, এবং এখানেই আমাদের প্যাসেজটা শেষ হচ্ছে। আর আমরা এবার দেখব যে কোন কোন সেন্টেন্সগুলো আমরা আমাদের প্রেসি রাইটিংয়ের জন্য ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্ট লিটল অ্যাক্টস, এই যে ইন আওয়ার ডেলি লাইফস, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের চরিত্রটা কিভাবে তৈরি হয়? আমরা যে প্রাত্যহিক জীবনে ছোটো ছোটো কাজগুলো করে থাকি, আমাদের যে অভ্যেস, সেটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ক্যারেক্টার তৈরি হচ্ছে। ওকে, এবং যেটা দ্য ম্যানার ইন হুইচ উই কন্ডাক্ট আওয়ারসেলফ টুয়ার্ডস আদার, অন্যদের প্রতি আমরা কীরকম ব্যবহার করছি, সেটা কিন্তু আমাদের ক্যারেক্টারের একটা পরিচয়। ঠিক আছে, এরপরে তুমি বলতে পারো যে ইট ইন্ডিকেটস রেসপেক্ট অ্যান্ড হিউমিলিটি, গ্রেসফুল বিহেভিয়ারের কথা প্রসঙ্গে এটা বলা যেতে পারে, এবং সেলফ এডুকেটর ইন গুড বিহেভিয়ার এটা বলা যেতে পারে, এখানে তুমি সেটা মেনশন করবে একই সাথে। তারপর যেটা রয়েছে যে এই যে জেন্টলনেস, এটা বলছে ফার মোর পাওয়ারফুল দ্যান লাউডনেস অ্যান্ড ফার মোর ফ্রুটফুল, জেন্টলনেসের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে সিভিল বলছে, কাইন্ড বলছে, জেন্টল বলছে। ঠিক আছে, এইগুলো তো কিন্তু তুমি সবকটাকে একসাথে একটা সেন্টেন্সে ইউজ করতে পারো। এবং লাস্টে যেটা বলছে, এই লাস্টে যে কথাটা, এই যে সো আ ক্যারেক্টার অ্যান্ড ইউ রিপ আ ডেস্টিনি, এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পুরো সার্কেলটা বা সাইকেলটার দরকার নেই বলার, যে থট আসছে, থটের সঙ্গে অ্যাক্ট আসছে, অ্যাক্টের সাথে হ্যাবিট আসছে, হ্যাবিটের সাথে ক্যারেক্টার আসছে, এবং ক্যারেক্টারের পরে ডেস্টিনি আসছে, এতটা বলা দরকার নেই। বাট এই ক্যারেক্টারের সাথে ডেস্টিনিটা কিভাবে জড়িত, সেটুকু বললেই হবে। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো যেগুলো আমি মার্ক করলাম, যেগুলো আমি এখানেও লিখে রেখেছি, সেগুলো হচ্ছে আমার কাজে লাগবে আমাকে প্রেসিটা লেখার জন্য। তাহলে এবার প্রেসিটা লিখবো, এবং আমরা জানি প্রেসিটা লেখার সময় তোমাকে একটা টাইটেল দিতে হবে, প্রেসিতে একটা হেডিং দিতে হবে। ঠিক আছে, এবং আমাদের যে প্রেসিটা ছিল 170 ওয়ার্ডসের প্যাসেজটা দেওয়া ছিল, সেই প্যাসেজটাকে 170/3 করে তোমাকে যত শব্দ হচ্ছে সেই ওয়ার্ডের মধ্যে তোমাকে লেখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটা মোটামুটি ধরো 56 থেকে 57টা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, এবং সেই মতো আমরা কিন্তু লিখতে পারি আমাদের প্রেসিটা। তাহলে শুরু করছি প্রেসিটা। আমি টাইটেল দিয়েছি ফরমেশন অফ ক্যারেক্টার, ফরমেশন অফ ক্যারেক্টার, চরিত্রের যে গঠন সেটা আমি এখানে হেডিং দিয়েছি। ফরমেশন মানে গঠন বা তৈরি হওয়া, অফ ক্যারেক্টার। আওয়ার স্মল অ্যাকশনস অর হ্যাবিটস ইন ডেইলি লাইফ কনস্ট্রাক্ট অর ফর্ম আওয়ার ক্যারেক্টার। আমাদের স্মল অ্যাকশনস, আমাদের যে ছোট ছোট কাজগুলো বা আমাদের ছোট ছোট হ্যাবিটগুলো, অভ্যেসগুলো রয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে, সেগুলো কি করে? কনস্ট্রাক্ট করে, সেগুলো তৈরি করে। ফর্ম মানে কনস্ট্রাক্ট, বা তুমি যে কোনো একটা লিখতে পারো, ফর্ম লিখতে পারো, কিংবা কনস্ট্রাক্ট লিখতে পারো। কি তৈরি করে? আমাদের ক্যারেক্টার তৈরি করে, আমাদের চরিত্র তৈরি করে। ইট ইজ রিফ্লেক্টেড থ্রু দ্য ওয়ে উই ট্রিট আদার্স। ইট ইজ রিফ্লেক্টেড, এটা রিফ্লেকশন, একটা প্রতিফলন দেখতে পাই আমরা। কার মাধ্যমে? আমরা দ্য ওয়ে উই ট্রিট আদার্স, অন্যদের আমরা যেভাবে তাদের সাথে আমরা ট্রিট করি, তাদের সাথে আমরা ব্যবহার করি, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের চরিত্রের একটা ব্যাপার ফুটে ওঠে। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, ইট ইজ রিফ্লেক্টেড থ্রু দ্য ওয়ে উই, এরপরে এখানে লিখতে পারো প্রেজেন্ট আওয়ারসেলভস টু আদার্স, অন্যদের কাছে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি। ওকে, এই দ্য ওয়ে উই ট্রিট আদার্স এটাও লিখতে পারো, কিংবা দ্য ওয়ে উই প্রেজেন্ট আওয়ারসেলভস টু আদার্স এটাও লিখতে পারো। Human beings can modify his character through behavior,
বলছি হিউম্যান বিংস মানুষজন ক্যান মডিফাই, তারা কি করে তাদের মডিফাই করতে পারে, চেঞ্জ করতে পারে, তারা একটা একটা খারাপ গুণটাকে কমিয়ে ভালো গুণ পরিণত করতে পারে, ঠিক আছে, তাদের বিহেভিয়ারটাকে তারা কি করতে পারে, তারা ভালো আরো দিকে উন্নত করার চেষ্টা করতে পারে। সো মডিফাই হিজ ক্যারেক্টার, তার স্বভাবটাকে মডিফাই করতে পারে থ্রু বিহেভিয়ার, তার ব্যবহারের মধ্য দিয়ে। ভালো ব্যবহার করলে তার ক্যারেক্টার ভালো হবে, ঠিক আছে। রেসপেক্ট, হিউমিলিটি, kindness, gentleness in one's behavior makes one's character more impactful কিংবা পাওয়ারফুল। বলছে রেসপেক্ট সম্মান, হিউমিলিটি বিনয়, কাইন্ডনেস দয়ার এবং জেন্টলনেস ওকে ভদ্রতা, এইগুলো ইন ওয়ান্স বিহেভিয়ার, কোনো একজনের ব্যবহারে যদি এগুলো থাকে সেটা তৈরি করে ওয়ান্স ক্যারেক্টার, অন্য এক সেই মানুষটির চরিত্রকে মোর ইম্প্যাক্টফুল, আরো বেশি ইম্প্যাক্টফুল করে কিংবা আরো বেশি পাওয়ারফুল, শক্তিশালী করে। রেসপেক্ট, হিউমিলিটি, কাইন্ডনেস, জেন্টলনেস ইন ওয়ান্স বিহেভিয়ার মেক্স ওয়ান্স ক্যারেক্টার মোর ইম্প্যাক্টফুল। এগুলো যদি কারো ব্যবহারে থাকে তাহলে তার চরিত্র অনেক বেশি শক্তিশালী হয়। দিস ওয়ে আর ক্যারেক্টার বিল্ডস আর ডেস্টিনি, আর এইভাবেই আমাদের চরিত্র তৈরি করে আমাদের ডেস্টিনি, আমাদের ভাগ্য। এইখানে কিন্তু প্রেসিটা শেষ হচ্ছে এবং 47 to 49 ওয়ার্ডসের মধ্যে প্রেসিটা আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। তোমাদের যদি মনে হয় টাইটেলটা অন্য কিছু হলে বেশি ভালো হতো কিংবা প্রেসিটাকে আমি অন্যভাবে লিখতে পারতাম বা কোনো মেইন পয়েন্ট হয়তো বাদ পড়ে গেছে, ডেফিনেটলি ফিল ফ্রি টু কমেন্ট, ঠিক আছে, আমাকে অবশ্যই তোমরা জানাবে। এরপর আমরা WBPSI মেন্স পরীক্ষার 2020-তে যে প্রেসি রাইটিং এর প্রশ্নটি এসেছিল সেটি সলভ করব। One great defect of our civilization is that it doesn't know what to do with its knowledge. বলছি আমাদের এই যে সিভিলাইজেশন, আমাদের সভ্যতার একটা গ্রেট ডিফেক্ট আছে, সব থেকে বড় ফল্ট হচ্ছে ইট ডাজ নট নো হোয়াট টু ডু উইথ ইটস নলেজ। বলছি সভ্যতাতে বা আমাদের মানুষদের মধ্যে যত নলেজ রয়েছে, যত জ্ঞান রয়েছে, এই জ্ঞানটা নিয়ে তারা যে কি করবে, হোয়াট টু ডু উইথ দ্য জ্ঞান, সেটা কিন্তু তারা জানে না। ইট ডাজ নট নো, সভ্যতা জানে না তার কাছে যত জ্ঞানের ভাণ্ডার রয়েছে তত জ্ঞান নিয়ে সে কি করবে। সায়েন্স, অ্যাজ উই হ্যাভ সিন, হ্যাজ গিভেন আস পাওয়ার্স ফিট ফর দি গডস। বলছে আমরা জানি বিজ্ঞান আমাদের হাতে এত শক্তি দিয়েছে, প্রভু তো একটা শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যেটা কিনা গডের সমান ক্ষমতা, ভগবানের সমান ক্ষমতা, ঈশ্বরের সমান ক্ষমতা আমরা কাজ করতে পারি। ইয়েট উই ইউজ দেম লাইক স্মল চিলড্রেন, যে তবু আমরা কিন্তু সেই ক্ষমতাটাকে ব্যবহার করি কিসের মতো, লাইক চিলড্রেন, বাচ্চাদের মতো। ছোট ছোট বাচ্চাদের হাতে যদি কোনো একটা বড় খেলনা বা বড় কোনো পাওয়ার দিয়ে দেওয়া হয়, তাহলে বাচ্চারা বুঝতে পারে না সেই পাওয়ারটার ম্যাগনিটিউড কত, গুরুত্ব কত, পাওয়ারটা দিয়ে কত কিছু অসম্ভব কাজ সম্ভব করা যেতে পারে। আমাদেরকেও সেই রকমভাবে কিন্তু তুলনা করা হয়েছে বাচ্চাদের সাথে, কারণ আমরাও অনেকটা অ্যামেচারের মতো, নভিসের মতো, মানে একদম বাচ্চাদের মতো আমরা সেই পাওয়ারটাকে ব্যবহার করছি শুধুমাত্র অল্প অল্প কিছু গেইনের জন্য, লাভের জন্য। আমরা কিন্তু বৃহত্তর অর্থে সেই যে সায়েন্সের যে ক্ষমতা সেটাকে কিন্তু ব্যবহার করতে পারছি না। এই জন্য এই প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হলো সেটা হচ্ছে যে আমাদের যে নলেজটা আছে, জ্ঞান, সেই নলেজটা যখন আমরা অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা একটা লিমিটেশন দেখতে পাচ্ছি। আমরা কিন্তু পুরো নলেজটার যতটা ব্যবহার করা উচিত ততটা পরিমাণ কিন্তু ব্যবহার করতে পারছি না। ফর এক্সাম্পল, যদি উদাহরণ হিসাবে নেওয়া যায়, we do not know how to manage our machines. খুব সিম্পল একটা ব্যাপার, আমরা তো মেশিন ইউজ করি, গ্যাজেটস ইউজ করি প্রত্যেক দিনের জীবনে, আমরা কিন্তু জানি না এই মেশিনগুলো কি করে ম্যানেজ করতে হয়। মেশিনস ওয়্যার মেড টু বি ম্যানস সার্ভেন্ট। মেশিনগুলো তৈরি করা হয়েছিল মানুষের চাকর হিসাবে, মানুষের চাকর হিসেবে মেশিনগুলো কাজ করবে, মানুষের কাজটাকে অনেক বেশি হালকা করে দেবে, জীবনটাকে অনেক বেশি স্মুথ করবে, কমফোর্টেবল করবে।
Yet he has grown so dependent on them that they are in a fair way to become his masters. কিন্তু মানুষ এই মেশিনস ব্যবহার করতে করতে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়লো মেশিনের ওপরে, এত বেশি নির্ভরশীল হয়ে পড়লো মেশিনের ওপরে, যে এখন এমন একটা দিকে আমরা চলেছি যেখানে মেশিনসরা আমাদের মাস্টার্স হয়ে যাবে, মেশিনগুলো আমাদের মাস্টার হবে, আর আমরা মেশিনের চাকর হব, মেশিনের কাছে দাস, স্লেভস হয়ে যাব। Already, most men spend most of their lives looking after and waiting upon machines. এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ মানুষই, বেশিরভাগ লোকজন তাদের বেশিরভাগ সময়, জীবনের একটা বড় অংশ, মোস্ট অফ দেয়ার লাইফস, জীবনের একটা বড় অংশ কাটিয়ে দিচ্ছে কিসে? লুকিং আফটার, মেশিনে দেখাশোনা করছে, অ্যান্ড ওয়েটিং আপন মেশিনস, এবং মেশিনের জন্য অপেক্ষা করছে, মেশিনের কাজ কখন হবে সেই জন্য অপেক্ষা করছে, মেশিনে দেখাশোনা করছে, মেশিনে তদারকি করছে। মেশিনের ওপর তারা এত বেশিভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে তারা নিজেদের কাজটা নিজেরা করছে না। কথা ছিল তারা মেশিনের ওপরে প্রভুত্ব করবে, কিন্তু দেখা যাচ্ছে মেশিন উল্টে মানুষের ওপরে, আমাদের ওপরে প্রভুত্ব করছে। অ্যান্ড দি মেশিনস আর ভেরি স্টার্ন মাস্টার্স, এবং মেশিনরা কিন্তু খুব কঠোর, স্টার্ন, খুব ডিসিপ্লিন, খুব কঠোর, খুব রুড মাস্টার্স, খুব নিষ্ঠুর মাস্টার। কেন? দে মাস্ট বি ফেড উইথ কোল অ্যান্ড গিভেন পেট্রোল টু ড্রিঙ্ক। মেশিনদেরকে কি দিতে হবে? খাবার দিতে হবে। ফেড উইথ, তাদেরকে খাবার দিতে হবে কি দিয়ে? কোল, কয়লা দিতে হবে খাবার হিসাবে। অবশ্যই আমরা দেখেছি ইঞ্জিন যেগুলো কয়লাতে ইঞ্জিন চলছে, তাই তো। অ্যান্ড গিভেন পেট্রোল টু ড্রিঙ্ক, এবং পান করার জন্য পেট্রোল দিতে হবে। গাড়ি ঘোড়া কিন্তু পেট্রোল ছাড়া চলছে না। ওকে, সো আমরা বলতে পারি যে এখানে যেটা বলা হচ্ছে, মেশিনগুলোকে মেনটেন করার জন্য কিন্তু প্রচুরভাবে মানুষকে ইনভলভ থাকতে হচ্ছে। শুধু মেশিনটা তো চালাতে হচ্ছে তা নয়, মেশিনটাকে কন্টিনিউ করার জন্য, তার কাজটাকে, তাকে তার কন্ডিশনকে ঠিক রাখার জন্য তাকে যত যত্ন করতে হয়, তাকে যত সার্ভিসিং দিতে হয়, সেটা কিন্তু প্রচণ্ডভাবেই হেকটিক, এবং সেটা কিন্তু আসলে আমাদেরকে তার চাকরে পরিণত করছে। মেশিনের সেবা করতেই আমরা ব্যস্ত। মেশিনকে তাকে কয়লা দিতে হচ্ছে, তাকে ড্রিঙ্ক করার জন্য পেট্রোল দিতে হচ্ছে, ঠিক আছে, নাহলে মেশিন চলবে না। অয়েল টু ওয়াশ উইথ, এবং তাকে তার নোংরা পরিষ্কার করার জন্য আমাদের তেল ব্যবহার করতে হচ্ছে। অ্যান্ড মাস্ট বি কেপ্ট অ্যাট দ্য রাইট টেম্পারেচার, এবং তাকে সঠিক টেম্পারেচার, সঠিক তাপমাত্রায় কিন্তু মেশিনগুলোকে রাখতে হচ্ছে, নাহলে মেশিনগুলো নষ্ট হয়ে যাবে। আমরা জানি যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু কিন্তু, বা ল্যাবে যত পরীক্ষা নিরীক্ষা করা হয়, সমস্ত মেশিন কিন্তু একটা টেম্পারেচার মেনটেন করে সেগুলোকে রাখতে হয়, তাই তো। সেই জিনিসগুলো কিন্তু কি হচ্ছে, আলটিমেটলি মানুষকে মেশিনের তদারকিতে কাজে লাগিয়ে দিচ্ছে, মানে মানুষ মেশিনের চাকর হয়ে যাচ্ছে। অ্যান্ড ইফ দে ডু নট গেট দেয়ার মিলস, এবং যদি তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না, মানে যত্নগুলো করা হচ্ছে না, ওয়েন দে এক্সপেক্ট দেম, যখন তাদের দরকার হয়, মেশিনের যখন সার্ভিসিংয়ের দরকার হয়, তখন যদি মেশিনগুলোকে সার্ভিসিং না করা হয়, দে গ্রো সালকি, তাদের মুখ ভার হয়ে যায়, অ্যান্ড রিফিউজ টু ওয়ার্ক, তারা কাজ করা বন্ধ করে দেয়। অর বার্স্ট উইথ রেজ, কিংবা প্রচণ্ড রাগে ফেটে পড়ে। অর ব্লো আপ, কিংবা ফুট করে ফেটে যায়, মানে মেশিনগুলো বার্স্ট করে, ফেটে যায়। অ্যান্ড স্প্রেড রুইন অ্যান্ড ডিস্ট্রাকশন অল অ্যারাউন্ড দেম, এবং মেশিনগুলো ফেটে গেলে তার চারপাশে ভাঙা টুকরো, তার চারপাশে ডিস্ট্রাকশন, ধ্বংস করে দেয়। অবশ্যই যদি একটা গাড়ির ইঞ্জিন ফেটে গেল সার্ভিসিং না করে, ঠিক আছে, বা ধরো এসি, বাড়িতে এসি সার্ভিস করা হচ্ছে না, এসিটা ফেটে গেল, তাহলে কি হবে? চারপাশে ধ্বংস শুরু হয়ে যাবে, হয়তো সেখানে আগুন লেগে যেতে পারে, বা সেখানে একটা বৃষ্টি দুর্ঘটনা ঘটতে পারে। ওকে, সো আমরা এখানে যে কথাগুলো দেখছি, এটা কিন্তু প্রচণ্ড সার্কাস্টিক ওয়েতে লেখক বলছে, খুবই ব্যঙ্গ বিদ্রুপ করে কিন্তু কথাগুলো বলা হচ্ছে। So we have to wait upon them very attentively and do all that we can এখানে টু বসবে একটা, সরি, we can to keep them in good temper। তাই জন্য আমরা খুব মনোযোগ দিয়ে তাদেরকে আমরা অ্যাটেনশন দিই, তাদেরকে আমাদের সমস্ত অ্যাটেনশনটা দিতে হয় তাদের দিকে, তাদেরকে কি করে যত্ন করতে হবে, এবং তাদেরকে কি করতে হবে, খুব টেম্পারে রাখতে হবে। গুড টেম্পার মানে তাদের কিন্তু মুড অফ করলে চলবে না, তাদের কিন্তু ভালো টেম্পারে রাখতে হবে, তাদের যাতে মন ভালো থাকে, মানসিকতা ভালো থাকে, ঠিকঠাক রেগুলার কিছুদিন পর পরে সার্ভিসিং করাতে হবে, ভালো করে ঘষে মেজে চকচক রাখতে হবে, তাদেরকে খাবার দিতে হবে, তাদেরকে ড্রিঙ্ক দিতে হবে। বুঝতে পারছো? Already we find it difficult either to work or play without the machines.
এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এটা খুব ডিফিকাল্ট, খুব কঠিন যে কাজ করা কিংবা খেলা উইদাউট দি মাশিনস। মেশিন ছাড়া আমরা কিন্তু কাজও করতে পারছি না, খেলতেও পারছি না। অ্যান্ড এ টাইম মে কাম ওয়েন দে উইল রুল আস অল টুগেদার, এবং একটা সময় এমন আসবে যখন দে উইল রুল আস অল টুগেদার, মেশিনগুলো আমাদের কি করবে, রুল করবে, আমাদের উপরে কর্তৃত্ব করবে, আমাদের উপরে ক্ষমতা প্রদর্শন করবে, আমাদের উপরে রাজত্ব করবে। অ্যাজ উই রুল দ্য অ্যানিমালস, যেমনটা আমরা অ্যানিমালদের উপরে করে থাকি, আমরা অ্যানিমালদের উপরে কর্তৃত্ব ফলাই, আমরা তাদের উপরে রাজত্ব করি, কিন্তু কিছুদিন পরে দেখব যে এই মেশিনগুলো আমাদের উপরে রাজত্ব করতে শুরু করেছে। এইখানে আমাদের প্যাসেজটা শেষ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজটায় কিন্তু মেইনলি যেটা বলা হচ্ছে যে মেশিনের ওপরে আমরা যত ডিপেন্ডেন্ট হচ্ছি তত বেশি আমরা মেশিনের ওপরে, মেশিনের দাস হয়ে যাচ্ছি, চাকর হয়ে যাচ্ছি, এবং এরকম করে কিন্তু একটা দিন মেশিন আমাদের ওপরে রাজত্ব করবে। এটা কিন্তু আমাদের বেসিক্যালি মেইন পয়েন্ট ছিল এই পুরো প্রেসিটার। এই প্রেসি থেকে আমি যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো এখানে বেছে নিয়েছি। আমার মনে হয়েছে তিনটে জায়গা ইম্পর্টেন্ট আছে। যেমন প্রথমে যখন ছিল যে ওয়ান গ্রেট ডিফেক্ট অফ আ সিভিলাইজেশন ইজ দ্যাট ইট ডাজন্ট নো হোয়াট টু ডু উইথ দিস নলেজ। নলেজ নিয়ে কি করবে সেটা বুঝে উঠতে পারে না। আমরা বাচ্চাদের মতো নলেজটাকে কাজে লাগাই এবং তার ফলস্বরূপে কিন্তু আমরা এই ভুলটা করছি যে উই ডু নট নো হাউ টু ম্যানেজ আর মেশিনস ওয়ার মেড টু বি ম্যান সার্ভেন্ট, কিন্তু আমরা এত ডিপেন্ডেন্ট হয়ে পাচ্ছি যে তারা আমাদের কিন্তু মাস্টার্স হয়ে যাচ্ছে। এবং সবার লাস্টে যেখানে ছিল যে অলরেডি ফাইন্ড ইট ডিফিকাল্ট ইদার টু ওয়ার্ক অর প্লে উইদাউট দ্য মেশিনস অ্যান্ড এ টাইম মে কাম ওয়েন দে উইল রুল আস অল টুগেদার। মেশিনগুলো সবাই একসাথে মিলে আমাদের উপরে রাজত্ব করবে। এই তিনটে জায়গা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট আছে এই প্যাসেজে, এবং এই তিনটে জায়গার উপরে বেস করে কিন্তু আমি মেন যে প্রেসিটা সেই প্রেসিটা লিখব। আমি প্রেসিটাকে এভাবে লিখেছি এবং প্রেসিটার যে প্রথমে টাইটেল দিতে হয় সেই টাইটেলটা আমার মনে হয়েছে এই দুটো টাইটেল খুব অ্যাপ্ট হচ্ছে এই প্রেসিটার জন্য। লিমিটেশনস অফ অ্যাপ্লিকেশন অফ আওয়ার নলেজ। লিমিটেশনস সীমাবদ্ধতা, অফ অ্যাপ্লিকেশন ব্যবহার, অফ আওয়ার নলেজ আমাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা আমরা কিভাবে ব্যবহার করছি, প্রয়োগ করছি, সেইটার কিন্তু লিমিটেশনস রয়েছে আমাদের। আমরা কিন্তু সেটাকে ঠিক করে যতটা সম্ভব টু দি আলটিমেট লেভেল সেটা কিন্তু আমরা করে উঠতে পারছি না। এটা একটা হেডিং হতে পারে। আর একটা হেডিং হতে পারে men have become slaves to machines। মানুষ have become পরিণত হয়েছে স্লেভসে, তারা দাসে বা চাকরে পরিণত হয়েছে। কাদের চাকর? মেশিনসের চাকর, মেশিনের কাছে। এই দুটো হেডিং আমার মনে হয় সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে এই প্যাসেজটার জন্য। আর এই টাইটেলটা বাদ দিলে কিন্তু আমি এখানে ধরতে পারো 49টা ওয়ার্ডসে কিন্তু আমি এই প্রেসিটাকে লিখেছি, 49টা ওয়ার্ডসে, ঠিক আছে। এবং এর সাথে যদি তোমরা যে কোনো একটা টাইটেল অ্যাড করে তোমরা প্রেসিটা লিখতে পারো, কারণ আমাদের আজকে যে প্যাসেজটা ছিল সেটা আই থিঙ্ক 209 মতো একটা ওয়ার্ডিং ছিল, তাই তো 209 বা 200টা মতো ওয়ার্ড ছিল। তাহলে তার যদি 1/3 করা হয় তাহলে সেটা মোটামুটি 60 মতো, 60 থেকে 65 এর মধ্যে কিন্তু আসছে। 65ই ধরলাম, তার মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে, তার মধ্যে। ওকে, তো প্রেসিটা আমি এভাবে লিখেছি, উই অ্যাপ্লাই আওয়ার নলেজ ইন আ লিমিটেড ওয়ে লাইক আ নভিস অর অ্যামেচার। যে কোনো একটা লিখতে পারো নভিস আর অ্যামেচারের মধ্যে। উই অ্যাপ্লাই আওয়ার নলেজ, আমরা আমাদের জ্ঞানটার প্রয়োগ করি, ইন আ লিমিটেড ওয়ে, খুব সীমাবদ্ধভাবে, লাইক আ নভিস অর অ্যামেচার, একটা খুব নভিস মানে যে কাজটা শিখছে, একদম ইম্যাচিওর একজন। অ্যামেচারও ঠিক তাই, ঠিক আছে, যে শখে কোনো কাজ করে, একদম ইম্যাচিওরের মতো কাজ করে এবং সে পুরোটা পোটেনশিয়ালস কাজে লাগায় না, তার পুরোটা যতটা তার ক্ষমতা রয়েছে বা স্কিলস রয়েছে সেগুলো সে পুরোটা কাজে লাগায় না। আমরাও কিন্তু যখন নলেজটাকে আমরা প্রয়োগ করছি তখন কিন্তু একটা লিমিটেড ওয়েতে আমরা তাকে কাজে লাগাচ্ছি। দ্যাট ইজ ওয়াই হিউম্যান বিংস হ্যাভ বিকাম দি স্লেভস টু মেশিনস। এবং দ্যাট ইজ ওয়াই, সেই কারণে হিউম্যান বিংস মানুষ, তারা হ্যাভ বিকাম পরিণত হয়েছে, দ্য স্লেভস চাকরে। কাদের চাকরে পরিণত হয়েছে? টু মেশিনস, মেশিনের। উই ইনভেন্টেড মেশিনস টু মেক দেম ওয়ার্ক ফর আস। উই ইনভেন্টেড মানে আবিষ্কার করেছি, আমরা আবিষ্কার করেছি মেশিনস। কেন আবিষ্কার করেছি? টু মেক দেম ওয়ার্ক, তাদেরকে কাজ করানোর জন্য।
তাদেরকে কাজ করানোর জন্য, ফর আস, আমাদের জন্য। আমরা মেশিনগুলো তৈরি করেছি, মেশিনগুলো আমাদের কাজ করে দেবে, আমাদের হয়ে কাজ করবে, ঠিক আছে? বাট কিন্তু we have become dependent on them, কিন্তু উল্টোটাই হয়েছে, we have become dependent, আমরা কিন্তু নির্ভর হয়ে গেছি on them, তাদের ওপরে, on them, তাদের ওপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, নির্ভরশীল হয়ে পড়েছি। মেশিন ছাড়া কিন্তু আমাদের লাইফটা বলতে পারো পুরোপুরি মানে পঙ্গু, ঠিক আছে? পুরোপুরি কিন্তু আমরা প্যারালাইজড হয়ে যাব মেশিন ছাড়া। দিস ডিপেন্ডেন্সি, এই যে নির্ভরশীলতা, এই যে নির্ভরতা, দিস ডিপেন্ডেন্সি ইজ লেটিং দেম, লেট করছে, তাদেরকে অনুমতি দিচ্ছে, তাদেরকে করতে দিচ্ছে, লেটিং দেম, সেই মেশিনগুলোকে গেট দি আপার হ্যান্ড অন আস, আমাদের ওপরে আপার হ্যান্ড নিতে দিচ্ছে, মানে আমাদের ওপরে ছড়ি ঘোরাবে, মানে আমাদের ওপরে কর্তৃত্ব করবে, আমাদের ওপরে রুল করবে, তারা রাজত্ব করবে, এইটা কিন্তু করতে দিচ্ছে। আমরা যত তাদের উপর ডিপেন্ডেন্ট হচ্ছি, যে ডিপেন্ডেন্স, এই যে নির্ভরতা, নির্ভরশীলতা, সেইটা কিন্তু মেশিনগুলোকে কি করছে, আমাদের ওপরে মানে বেশি করে কর্তৃত্ব ফলানোর জন্য তাদেরকে হেল্প করছে, তাদেরকে সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু আমাদের ওপরে কি করছে, রাজত্ব করছে। এবং এইভাবেই আমি পুরো প্যাসেজটাকে আমি অ্যাপ্রোচ করেছি এবং এইভাবেই আমি লিখেছি প্যাসেজটাকে। তোমাদের যদি কোথাও মনে হয় কিছু অ্যাড করার আছে, কিছু বাদ দেওয়ার আছে তোমাদের লজিক অনুযায়ী, তোমরা ডেফিনেটলি ফিল ফ্রি টু কমেন্ট ইন দি কমেন্ট সেকশন। এবং সবার লাস্ট WBP SI মেন্স 2022-তে প্রেসি রাইটিং এ যে প্রশ্নটি এসেছিল সেটি আমরা সলভ করব। আমরা অলরেডি WBJPSC ক্লার্কশিপ পরীক্ষা, সেই ক্লার্কশিপ পরীক্ষায় বিগত সমস্ত বছরের প্রেসি রাইটিং এর ক্লাস একসাথে কম্পাইল করে তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে তোমাদের একটা ভিডিও দেখলে সমস্ত প্রেসি তোমরা সেখান থেকে পেয়ে যাও প্রিভিয়াস ইয়ার্স এর। সো আশা করব সেই ক্লাসগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে আরো বেশি স্মার্ট করছে। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া হয়েছিল সেই প্যারাগ্রাফটি ভালো করে পড়ে বাংলা মানে বোঝার চেষ্টা করব, তারপরে সেখান থেকে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো আমরা আন্ডারলাইন করব এবং সেই ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলোর ওপরে বেস করেই মেন প্রেসি রাইটিংটা লিখব। তাহলে শুরু করছি প্যাসেজ রিডিং। General Washington, President of the United States of America, had a friend who had fought with him in the war against British and was almost his daily companion. বলা হচ্ছে আমেরিকার যিনি প্রেসিডেন্ট জেনারেল ওয়াশিংটন, তার খুব একজন ভালো বন্ধু ছিল, যিনি একসাথে তার সাথে যুদ্ধে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট জেনারেল ওয়াশিংটন তার বন্ধু দুজনে মিলে একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অ্যান্ড ওয়াজ অলমোস্ট হিজ ডেইলি কম্প্যানিয়ন, এবং সেই ভদ্রলোক প্রেসিডেন্ট ওয়াশিংটনের দৈনিক, ডেইলি কম্প্যানিয়ন, দৈনিক সঙ্গী ছিলেন। অর্থাৎ তারা খুব পুরনো বন্ধু ছিলেন এবং তারা একসাথে যুদ্ধেও পার্টিসিপেট করেছেন। আ লুক্রেটিভ অফিস ইন দি গিফট অফ দি প্রেসিডেন্ট চান্সিং টু ফল ভেকেন্ট। এরকম একটা সময় একদিন কি হলো, প্রেসিডেন্ট ওয়াশিংটনের আন্ডারে যে অফিসগুলো রয়েছে সেরকমই একটি অফিস ফাঁকা হলো। ফল ভেকেন্ট মানে পোস্টটা ফাঁকা হলো। Many thought that this gentleman would have no difficulty in obtaining it. সবাই ভাবলো যে যেহেতু প্রেসিডেন্টের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়, ইন্টিমেট ফ্রেন্ড হয় এই ভদ্রলোক, তাই তার কোনো ডিফিকাল্টি হবে না, অসুবিধে হবে না সেই পোস্টটি পেতে। ইন অবটেনিং ইট অর্থাৎ সেই পোস্টে চাকরি পেতে এই ভদ্রলোকে কোনো প্রবলেমই হবে না। এই অফিসটি ভদ্রলোক পেয়ে যাবেন কারণ তিনি প্রেসিডেন্টের বন্ধু। অ্যানাদার ক্যান্ডিডেট ফর দি পোস্ট অ্যাপিয়ার্ড, কিন্তু এরকম সময় দেখা গেল সেই একই অফিসের জন্য, একই পোস্টের জন্য অন্য আর একজন ক্যান্ডিডেট আবির্ভূত হলেন। হি ওয়াজ আ পলিটিক্যাল অপোনেন্ট অফ ওয়াশিংটন, তিনি ওয়াশিংটনের পলিটিক্যাল অপোনেন্ট অর্থাৎ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, অপোনেন্ট। তিনি কিন্তু প্রেসিডেন্টের বন্ধু বা ডেইলি কম্প্যানিয়ন ছিলেন না, তিনি ছিলেন প্রেসিডেন্টের পলিটিক্যাল অপোনেন্ট, পলিটিক্যাল যে প্রতিযোগী, পলিটিক্যাল যে প্রতিদ্বন্দ্বী তেমন একজন মানুষ ছিলেন। বাট আ ম্যান অফ ডিসাইডেড অনেস্টি, কিন্তু সেই ভদ্রলোক প্রচণ্ড অনেস্ট ছিলেন, ডিসাইডেড অনেস্টি অ্যান্ড অফ গ্রেট ট্যালেন্টস ফর বিজনেস,
এবং বিজনেসের জন্য তার কিন্তু খুব ভালো ট্যালেন্ট ছিল এবং তিনি বিজনেসের ব্যাপারে খুব এক্সপার্ট ছিলেন, তার খুব এক্সপার্টিস ছিল বিজনেসের ব্যাপারে। এভরিওয়ান কনসিডার্ড দি কেস অফ দি সেকেন্ড ম্যান হোপলেস। প্রত্যেকেই ভাবলেন এই দ্বিতীয় যে ব্যক্তি পলিটিক্যাল অপোনেন্ট, তার কিন্তু কোনো রকম চান্স নেই, তার কোনো রকম চান্স নেই এই পোস্টটা পাওয়ার ক্ষেত্রে, কারণ প্রেসিডেন্টের বন্ধু সেখানে রয়েছে। প্রেসিডেন্ট ডেফিনেটলি তার বন্ধুকে ফেভার করবে এবং তার বন্ধুকেই পোস্টটা দেবে। বাট কিন্তু টু দি সারপ্রাইজ অফ অল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দি অপোনেন্ট অফ ওয়াশিংটন, প্রেসিডেন্ট ওয়াশিংটনের যে অপোনেন্ট, প্রতিদ্বন্দ্বী ছিলেন, পলিটিক্যাল অপোনেন্ট, ওয়াজ অ্যাপয়েন্টেড টু দি অফিস। সেই পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী তাকেই কিন্তু অ্যাপয়েন্ট করা হলো এই পোস্টের জন্য, এই অফিসে তাকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। এই যে প্যাসেজটি, সেখানে আমরা দেখতে পেলাম প্রেসিডেন্ট ওয়াশিংটন তার একটা ইম্পার্শিয়াল যে কোয়ালিটি রয়েছে, অর্থাৎ তিনি যখন একটা অফিসের জন্য উপযুক্ত লোক খুঁজছেন, এলিজিবল ক্যান্ডিডেটকে সেখানে বসাবেন, সেক্ষেত্রে তিনি তার যে ইম্পার্শিয়ালিটি, অর্থাৎ কোনো রকম তিনি ফেভার করছেন না কাউকে, কাউকে কোনো রকম ফেভার বা আমরা কোনো নেপোটিজম দেখতে পাচ্ছি না যে তার বন্ধু বলে তিনি বন্ধুকে ফেভার করবে এবং পোস্ট দিয়ে দেবেন, তেমন কিন্তু দেখা যাচ্ছে না। এখানে আমরা কোনো রকম পার্শিয়ালিটি দেখতে পেলাম না, আমরা দেখতে পেলাম প্রেসিডেন্ট ইম্পার্শিয়াল হয়ে ডিসিশন নিলেন। তিনি কোনো রকম কাউকে ফেভার করলেন না, কাউকে বেশি সুযোগ কম সুযোগ দিলেন না, দুজনের ক্ষেত্রে সমানভাবে বিষয়গুলো বিবেচনা করে যে যোগ্য তাকেই এই পোস্টের জন্য অ্যাপয়েন্ট করলেন। এবার আমরা মেন প্রেসিডাইটিংটা লিখব। দি ইম্পার্শিয়ালিটি অফ প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। এখানে টাইটেল দেওয়া হয়েছে দি ইম্পার্শিয়ালিটি, অর্থাৎ যে বিবেচনাবোধ, সেই বিবেচনাবোধ কোনো রকম কাউকে ফেভার করে না, সেই বিবেচনাবোধ প্রত্যেককে সমানভাবে বিচার করে সে একটা ডিসিশন নেন। সো দ্য ইম্পার্শিয়ালিটি অফ প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। There were two eligible candidates for a post at the disposal of President Washington. There were two eligible candidates. যোগ্য দুজন ক্যান্ডিডেট ছিলেন, যোগ্য দুজন ক্যান্ডিডেট ছিলেন ফর আ পোস্ট, একটাই পোস্টের জন্য, অ্যাট দি ডিসপোজাল, অর্থাৎ প্রেসিডেন্ট ওয়াশিংটনের আওতায়, প্রেসিডেন্ট ওয়াশিংটনের ক্ষমতায় একটা পোস্ট ছিল যেখানে দুজন ক্যান্ডিডেট ছিল। ওয়ান ওয়াজ হিজ ওল্ড ফ্রেন্ড, একজন ছিল তার পুরনো বন্ধু, দি আদার ওয়াজ আ পলিটিক্যাল অপোনেন্ট, এবং অন্যজন ছিলেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। দি প্রেসিডেন্ট গেভ দি পোস্ট টু হিজ অপোনেন্ট, প্রেসিডেন্ট এই পোস্টটা দিয়ে দিলেন তার অপোনেন্টকে। কেন দিলেন? ফর হিজ অনেস্টি, তার যে সততা তার জন্য, অ্যান্ড এক্সপার্টিজ ইন বিজনেস, এবং তার যে এক্সপার্টিজ, তিনি যে কতটা সুদক্ষ, কতটা স্কিলফুল বিজনেসের ক্ষেত্রে, এই দুটো ব্যাপারের জন্য প্রেসিডেন্ট তার যে পলিটিক্যাল অপোনেন্ট তাকে সেই পোস্টে অ্যাপয়েন্ট করলেন। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের আনসার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।